ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে জীবন বিজ্ঞান, লাইফ সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্সের একটা পার্ট। জীবন বিজ্ঞানের প্রথম যে অধ্যায়টা ছিল সেই অধ্যায়ে আমরা প্রথমে যেটা পড়ে এসেছিলাম সেটা হচ্ছে উদ্ভিদের চলন, উদ্ভিদের হরমোন, তারপরে প্রাণী পড়তে গিয়ে প্রাণীর চলন, স্নায়ুতন্ত্র, জ্ঞানেন্দ্রিয়, তারপরে আমরা করলাম কোষ বিভাজন, সেখানে ক্রোমোজোম, এই সমস্ত বিষয়গুলো আগে আমরা পড়ে এসেছি। আমাদের এই বিষয়গুলো করার উদ্দেশ্য ছিল যে কোষ বিভাজন যে জায়গাটা আমরা পড়েছিলাম, যে কোষ বিভাজিত হয় কেন, বিভাজনের সুবিধাটা কি, অসুবিধাটা কি, বিভাজন হলেই বা কি হতো, না হলেই বা কি হতো, ঠিক সেই কোষ বিভাজন সম্পর্কিত যে বিষয়, যে অধ্যায়টা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে জনন। জননকে আমরা সোজা কথা মনে রাখতে গেলে মনে রাখবো যে জীবের বংশ বিস্তার পদ্ধতি, যে জৈবনিক প্রক্রিয়ায় জীব এই জগতে তার নিজের অস্তিত্ব বজায় রাখতে চায়, বজায় রাখার জন্য এই জৈবনিক প্রক্রিয়া সেই সাহায্য নেন, সেই জৈবনিক প্রক্রিয়াটাকে বলবো আমরা জনন। তাহলে জনন মনে রাখতে গেলে আমাদেরকে সবসময় বংশ বিস্তার পদ্ধতি, এই যে শব্দটা, এই শব্দটা মনে রাখাটাই শ্রেয়, এবং এই শব্দটা মনে রাখলে কিন্তু আমরা জনন সংজ্ঞাটা সহজেই রাখা যেতে পারে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে জনন কেন প্রয়োজনটা আছে, জননের প্রয়োজনীয়তা না থাকলেই বা কি হতো। আমি প্রথমে দেখো জনন বলতে গিয়ে বলেছি যে প্রত্যেকটা জীব চায় এই জগৎ তার নিজের অস্তিত্ব বজায় থাকুক, নিজের অস্তিত্ব মানে নিজের হুবহু একটা প্রতিরূপকে সে রেখে যেতে চায়। কারণ জীব যখন জন্মগ্রহণ করেছে তো মৃত্যু তার নিশ্চিত, কারণ সে চিরকাল বাঁচবে না, এবং এই পৃথিবী ত্যাগ করার আগে নিজের যদি একটা প্রতিরূপকে রেখে যেতে পারে তাহলে কিন্তু তার অস্তিত্ব আমাদের এই পৃথিবীতে বর্তমানটা ফেরে থাকে, এবং এই অস্তিত্ব রক্ষার তাগিদেই কিন্তু আমাদের প্রতিটা জীব বংশ বিস্তারের সাহায্য নেয়। সেই বংশ বিস্তারকে আমরা আমাদের বিজ্ঞান ভাষায় আমরা কি বলবো, বিজ্ঞানের ভাষায় বলবো আমরা জনন। শুধু কি অস্তিত্ব রক্ষা ছাড়াও আরো দরকার আছে। যদি জীবের বংশ বিস্তার না হতো তাহলে একটা যে জীব প্রথম তৈরি হলো, সেটা আমরা বড় আলোচনা করতে গিয়ে দেখবো অভিব্যক্তি ইভলিউশন করতে কি করে জীবের সৃষ্টি হয়েছে, জীবের পর্যায়ে ভাবা যায় কি করে আমাদের এককোষী প্রাণী থেকে বহু উন্নত প্রাণী উদ্ভিদের সৃষ্টি হয়েছে, সেটা আজকে আলোচ্য বিষয় না। তা আমাদের মনে রাখতে হবে যদি আজকে জনন না থাকতো তাহলে কিন্তু পৃথিবীর যে বিভিন্ন প্রজাতি, আমরা বহু রকমের উদ্ভিদ প্রাণী আমরা কিন্তু পেতাম না। তাহলে এই যে বহুল প্রজাতি যুক্ত আমাদের বিভিন্ন জীব সমষ্টি, সেটার জন্য কিন্তু আমাদের এই জনন প্রক্রিয়া মূলত দায়ী। এটা ছাড়া যে যেমন বর্তমানে আমাদের যেটাকে অতিমারি চলছে, আমরা মহাবিশ্বে বলছি যে প্রচুর লোক মারা যাচ্ছে, এখন আমরা ধরেই নিচ্ছি যে পৃথিবীর অধিকাংশ প্রজাতি এইভাবে বিভিন্ন ভাবে আস্তে আস্তে বিভিন্ন কারণে, প্রাকৃতিক কারণ হোক, কোনো রোগ হোক, কোনো দুর্যোগ হোক, নষ্ট হয়ে যাচ্ছে। যদি বংশ বিস্তার না হতো তাহলে এগুলো কিন্তু আর প্রকৃতিতে ফিরে আসতে পারতো না। তাই যে প্রজাতির সংখ্যা বৃদ্ধি করা, ঠিক মানুষ হোক, অন্যান্য প্রাণী, অন্যান্য উদ্ভিদ হোক, সেই প্রজাতির সংখ্যা বৃদ্ধি করার জন্য কিন্তু কিসের প্রয়োজন আছে, জননের প্রয়োজন আছে। জীব জগতের ভারসাম্য রক্ষা, এই সমগ্র পৃথিবীর যে আয়তন সেখানে তার জীব কুলকে ধরে রাখার মতো একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্কের নিয়মে এখানে আছে। তাহলে কোনো কারণে যদি জীব ধ্বংস হয়ে যায় তাহলে আবার জীব সৃষ্টি হবে। জীব সৃষ্টি অটোমেটিক্যালি তো হবে না, জীব সৃষ্টি করতে গেলে একটা প্রক্রিয়া দরকার। সেই প্রক্রিয়াটার জন্য কিন্তু আমাদের কিসের প্রয়োজন, সেই প্রক্রিয়ার জন্য আমাদের জননের প্রয়োজন। তাহলে আমরা দেখছি যে জননের প্রয়োজন শুধু বংশ বিস্তারই না, বংশ বিস্তার ছাড়া আমাদের বর্তমান জগৎকে একটা সমন্বয়ে চলার জন্য কিন্তু এই জননের প্রয়োজনীয়তা আছে। এই জনন যে বিষয়টা, সেই বিষয়টা বেশ জটিল। আমরা আলোচনায় আমরা দেখবো, দেখো এখানে একটা আমি ছোট্ট করে আমাদের সিলেবাস অনুযায়ী জননের একটা ছক করেছি। জনন এই বংশ বিস্তার পদ্ধতিকে আমরা দুটো পর্যায়ে ভাগ করেছি, একটা হচ্ছে অযৌন, একটা হচ্ছে যৌন। এই দুটো পর্যায়ে ভাগ করলাম। আমাদের মনে রাখতে হবে, আমরা পাঠ্যপুস্তকে হয়তো পাবো, অনেক শিক্ষক আলোচনা বলবে আমাদের আরো একটা বংশ বিস্তার পদ্ধতিকে বলে অঙ্গজ। আগেকার দিনের পাঠ্যপুস্তকে কিন্তু অঙ্গজনকে তিনটে হয়,
জ্বলনকে তিন ভাগে ভাগ করা হয়েছিল, একটা অম্বজ, একটা অযৌন, একটা যৌন। এখন অযৌন জ্বলন প্রক্রিয়া, অম্বজ জ্বলন প্রক্রিয়ার প্রচুর মিল বা একই রকম পদ্ধতি চলে আসায় বর্তমান বিজ্ঞানীরা কিন্তু অম্বজ বংশ বিস্তার পদ্ধতি বললেও অম্বজ জ্বলনকে জ্বলন প্রক্রিয়ার মধ্যে ফেলেননি। তাই তারা জ্বলনকে দুই ভাগে ভাগ করে অযৌন এবং যৌন। যদি অম্বজ বংশ বিস্তার পদ্ধতি আমাদের সিলেবাসে আছে, তাকে এখন জ্বলন পর্যায়ে নিয়ে আসা হয়নি। সেই হিসাবে আমরা বলি জ্বলন হচ্ছে দুই প্রকার, একটা অযৌন, একটা হচ্ছে যৌন। দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে যে যৌন জ্বলন বংশ বিস্তার করতে গেলে আমাদের সব সময় দুটো পৃথক ধরনের আইডেন্টিক্যাল বডি লাগবে, যেটাকে আমরা পুরুষ, একটাকে বলি আমরা স্ত্রী, এবং সেই ক্ষেত্রে দুটো ভিন্নধর্মী গ্যামেট লাগবে। এখন তাহলে গ্যামেট কি প্রশ্ন আসতে পারে? গ্যামেট আমরা আগের অধ্যায়ে কোষবিভাজন করতে গিয়ে দেখেছি যে যৌন জ্বলনের যে একক, মানে যৌন জ্বলনে অংশগ্রহণকারী যে সমস্ত জ্বলন কোষ, তাকেই বলি আমরা গ্যামেট। কিন্তু অযৌন জ্বলনের ক্ষেত্রে আমাদের এই রকমের দুটো পৃথক দেহ বা পৃথক গ্যামেটের প্রয়োজন হয় না। এই ক্ষেত্রে উদ্ভিদের বিভিন্ন অংশগুলো, বিশেষ করে এই জ্বলন প্রক্রিয়ার উদ্ভিদে আমরা দেখতে, পানিতেও আমরা দেখতে পাই, তাহলে উদ্ভিদ এবং প্রাণী বিভিন্ন দৈহিক যে গঠন, সেই গঠনগুলো মডিফাই হওয়ার পরে তার নতুন ধরনের আবার সেই একই রকম প্রজাতি সৃষ্টি করতে পারে। এটাকে আমরা বলছি অযৌন জ্বলন প্রক্রিয়া। এই ক্ষেত্রে আবার বলে দিচ্ছি, দুটো ভিন্ন ধরনের ভিন্ন ধর্মী চরিত্রের প্রয়োজন হয় না, দুটো ভিন্ন ধর্মী কোষের প্রয়োজন হয় না। এই ক্ষেত্রে জীব দেহে কোনো না কোনো অংশ বিভিন্ন রকম ভাবে রূপান্তরিত হওয়ার পর সে একদম হুবহু সেই জীবের অনুরূপ জীব তৈরি করতে পারে। এই জন্য তাকে বলছি আমরা অযৌন জ্বলন প্রক্রিয়া। এই অযৌন যে জ্বলন প্রক্রিয়া থেকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। আমাদের যে পাঠ্যপুস্তকে দেওয়া আছে, যে পাঠ্যপুস্তকের তালিকা অনুযায়ী আমরা দেখো যেগুলো মনে রাখবো, একটা বিভাজন প্রক্রিয়া, একটা কোড়োপোদ্গম বা বাড়ি প্রক্রিয়া, একটা খন্ডিভবন প্রক্রিয়া, রেণুৎপাদন প্রক্রিয়া, পুনরুৎপাদন প্রক্রিয়া, আর হচ্ছে বুলবিল গঠন। যদিও বুলবিল গঠনটা সিলেবাসে দেয়নি, তবু আমরা যেহেতু পড়ছি আলোচনা একটু করে নেব। এখন ভালো করে খেয়াল করে দেখো যে প্রথম অযৌন জ্বলন প্রক্রিয়ার যে প্রথম ভাগটাকে আমরা বললাম, সেটাকে আমরা কি বললাম? বিভাজন প্রক্রিয়া। বিভাজন প্রক্রিয়া কি? যে অযৌন জ্বলন প্রক্রিয়ায় একটা কোষ এক বা একাধিক ভাবে বিভক্ত হয়ে অসংখ্য সমজাতীয় সেই জীবটাকে তৈরি করতে পারে, তাকেই বলবো আমরা বিভাজন প্রক্রিয়া। এই বিভাজন প্রক্রিয়াটাকে আমরা কি করতে পারি? আবার দুভাগে ভাগ করতে পারি, একটা দ্বিবিভাজন, একটা হচ্ছে বহুবিভাজন। যদি আমি এখানে ছকের মধ্যে ভাগটাকে দেখাইনি, দ্বিবিভাজন, দ্বি শব্দের অর্থ তো আমরা জানি যে যখন একটা কোষ সরাসরি বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করে, তখন তাকে বলি আমরা দ্বিবিভাজন। যেমন দেখো চিত্রে দেখানো হয়েছে অ্যামিবা একটা কোষ দুটো ভাগে ভাগ হয়ে দুটো অ্যামিবা তৈরি করেছে। আবার উপর দিয়ে দেখো প্লাজমোডিয়াম, যেটা আমাদের ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে, সেই প্লাজমোডিয়াম যে আদ্যপানির আমাদের আছে, সেই প্লাজমোডিয়ামটা কিন্তু তার সেই অন্তরের মধ্যে অসংখ্য কোষ তৈরি করার পরে আমাদের এখানে কাছ থেকে কি করে? কোষ পর্দাটা বিচ্ছিন্ন করে যে প্রত্যেকটা কোষীয় অংশ আলাদা করে বেরিয়ে এসে অসংখ্য প্লাজমোডিয়াম তৈরি করতে পারে। তাহলে এখন আমরা কি দেখলাম? একটা প্লাজমোডিয়াম কোষ থেকে অসংখ্য প্লাজমোডিয়াম কোষ তৈরি হয়, এটাকে বহুবিভাজন প্রক্রিয়া বলবো। অপরদিকে অ্যামিবার ক্ষেত্রে একটা সরাসরি ভাগ হয়ে দুটো ভাগ হলো, তখন থেকে আমরা কি বললাম? দ্বিবিভাজন প্রক্রিয়া। এবারে দ্বিবিভাজন প্রক্রিয়া যখন আমাদের আলোচনাতে আসবে, তখন যদি আমরা আরেকটু পিছন দিকে ফিরে যাই, মানে কোষ বিভাজন, সেখানে দেখো আমরা কোষ বিভাজনের একটা সরল প্রক্রিয়ার নাম করেছিলাম, যার নামটা আমাদের কি ছিল? অ্যামাইটোসিস প্রক্রিয়া। সেখানে আমরা কি দেখলাম? সেখানে আমরা দেখেছিলাম যে যখন কোনো একটা কোষ কোন রকম পর্যায়ে না গিয়ে সরাসরি বিভক্ত হয়ে সমগুণ সম্পন্ন, সমাকৃতি সম্পন্ন দুটো কোষ তৈরি করে, এই ক্ষেত্রে কিন্তু কোষ বিভাজনের বিভিন্ন যে পর্যায়, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, সেখানে তার কোনো প্রয়োজন নেই, একটা কোষ সরাসরি ভাগ হয়ে দুটো কোষ তৈরি করেছে। তো সেই ক্ষেত্রে আমরা অযৌন জ্বলনের যে বিভাজন প্রক্রিয়া, সেটাকে আমরা যদি বলি এক ধরনের অ্যামাইটোসিস প্রক্রিয়া, তাহলে কখনোই ভুল হবে না। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটাই কিন্তু পক্ষান্তরে আমাদের অযৌন জ্বলনের ক্ষেত্রে বিভাজন প্রক্রিয়া হিসাবে ব্যাখ্যা করা যাচ্ছে। আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়েছে। দেখো দ্বিতীয় যে ভাগটা আমরা করেছি সেটা হচ্ছে কোরক উদ্গম বা কোরক সৃষ্টি, যেটাকে বলছি আমরা বার্ডিং। আমরা এই প্রক্রিয়াটা সবচেয়ে ভালো বিজ্ঞানীদের দ্বারা অনুভূত হয়েছে একটা ইস্ট নামক ছত্রাকে আর প্রাণীদের মধ্যে হাইড্রা। ঘটনাটা কি ঘটে? যদি আমরা ইস্ট কোষটাকে ধরি, দেখো চিত্রে দেখানো হয়েছে ইস্ট কোষের
পাশে একটা ছোট্ট করে কোরক ছোট্ট কোষ তৈরি করা হয়েছে। এই যে কোষটা, এই কোষটাকে বলা হচ্ছে বার্ডিং বা কোরক, এখানে একটা তৈরি করা হয়েছে। হাইড্রার ক্ষেত্রে দেখো, হাইড্রার কোনো একটা অংশ বৃদ্ধি হুবহু হাইড্রার মতো দেখতে একটা অংশ তৈরি করেছে। একটা সময় পরে যখন এটা ম্যাচিওর হয় তখন এই অংশটা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে একটা আবার নতুন পরিপূর্ণ হাইড্রা তৈরি করে। তাহলে হাইড্রার অংশটাকে বলা হচ্ছে বাড বা কোরক, এবং বাড বা কোরক বিচ্ছিন্ন হয়ে নতুন যখন হাইড্রা সৃষ্টি করে তখন অজনজনন প্রক্রিয়াটা আমরা কি বলবো, বার্ডিং বা কোরক উদ্গম। ইস্টের ক্ষেত্রে একই ঘটনা, ইস্টের প্রত্যেকটা বাড পৃথক হওয়ার পরে কিন্তু তারা নতুন নতুন ইস্ট আবার তৈরি করতে পারে। এভাবে বার্ডিং প্রক্রিয়ায় তৈরি হওয়ার পরে অসংখ্য ইস্ট কিন্তু তৈরি হচ্ছে। তৃতীয় যে পর্যায়টা আমরা পেয়েছি খন্ডী ভবন। খণ্ড শব্দ আমরা বলছি একটা জিনিসের আমরা ভাঙি, ভেঙে প্রতি টুকরোকে আমরা কি বলি, খণ্ড। এটা হচ্ছে আমাদের একটা পরিচিত শ্যাওলা আছে, ড্রেন বা যদি বলা জমানো জল থাকে তখন আমরা দেখি তার গায়ে সুতোর মতো সবুজ সবুজ এক ধরনের শ্যাওলা জন্মায়। শ্যাওলাটার নাম হচ্ছে স্পাইরোগাইরা। এই স্পাইরোগাইরা যে শৈবাল বা শ্যাওলাটা আছে, স্পাইরোগাইরা যদি প্রতিটা খণ্ডকে আলাদা করে ছিঁড়ে ছিঁড়ে তুমি কোথাও ফেলে অন্য জলাশয়ে ফেলে দাও, সেখানে থেকে অসংখ্য স্পাইরোগাইরা তৈরি হয়ে গেছে। তাহলে স্পাইরোগাইরার যদি প্রতিটা দৈহিক অংশ পৃথক হওয়ার পরে প্রতিটা পৃথক অংশ থেকে নতুন করে আবার কি করতে পারে, অসংখ্য স্পাইরোগাইরা তৈরি করতে পারে। তাহলে দেহের খণ্ডিত অংশ থেকে যেহেতু তৈরি হয় বলে নামটা কি হচ্ছে খন্ডী ভবন প্রক্রিয়া। পরবর্তী আমরা বার্তাকে রেণু উৎপাদন। রেণু উৎপাদনের ক্ষেত্রে আমরা আমাদের দেখো প্রথমে উদ্ভিদ করতে গিয়ে উদ্ভিদকে ফুলের ভিত্তি দুভাগে ভাগ করেছিলাম, একটা সপুষ্পক একটা চপুষ্পক। সপুষ্পকের ক্ষেত্রে জনরঙ্গ হচ্ছে ফুল, সেখানে রেণু পাই, রেণু হচ্ছে পুংরেণু, সেটা আলাদা পার্টে চলে যাচ্ছে। আমরা অপুষ্পক যে উদ্ভিদগুলো করেছিলাম তার তিনটে ভাগ ছিল। কি কি ভাগ ছিল? আমরা একটা ভাগ করেছিলাম যে সমাঙ্গদেহী, অর্থাৎ ফ্যালোফাইটা, যেখানে তার দেহের মধ্যে ভাগ করা যায় না, তার আবার দুটো ভাগ করেছে, একটা ছত্রাক একটা হচ্ছে শৈবাল। ছত্রাক যে প্রাণীটা আছে, বেশিরভাগ ছত্রাক তার বংশ বিস্তার করে কিন্তু রেণু উৎপাদনের সাহায্যে। এখানে দেখো মিরপর একটা ছত্রাকে শুধু রেণুস্থলী দেখিয়েছি, সেই মিরপরের রেণুস্থলীর মধ্যে অসংখ্য রেণু তৈরি হয়েছে। অনুকূল পরিবেশের সময় এই রেণুস্থলীর একটা অংশ আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ এটা এখান থেকে ফেটে যায়, তখন রেণুগুলো সব বাইরে বেরিয়ে চলে আসে। প্রত্যেক রেণু থেকে আবার পৃথক পৃথক ভাবে তৈরি করে, পৃথক পৃথক ভাবে অসংখ্য ছত্রাক তৈরি করে। মশার ক্ষেত্রেও সেখানে আমরা তার যে রেণুধর পর্যায়টা পাবো, রেণুধর পর্যায়ের ক্ষেত্রে সেখানে রেণুস্থলী তৈরি হবে, রেণুস্থলী অসংখ্য রেণু তৈরি হবে। যখন সে অনুকূল পরিবেশ হবে তখন এই অসংখ্য রেণুগুলো থেকে আবার আস্তে আস্তে কি হবে, অসংখ্য মস তৈরি করবে। ফার্নের ক্ষেত্রে একটু উন্নত পর্যায়ে, ফার্নের ক্ষেত্রে যে পাতা তৈরি হয়, সেই ফার্নের পাতার ভেতর দিকে, এটা আমি ঠিক ফার্ন যদি এটা পাতা হয়, আমি কিন্তু নিচের তলটা এখানে শো করানোর চেষ্টা করছি ছবিতে, যে তলটা আমি এখানে আঁকছি এটা উপরের তল না নিচের তল মনে করার চেষ্টা করবে। এখানে মধ্যশিরা বরাবর নিচের তলের দিকে এরকম অসংখ্য কতকগুলো রেণুস্থলী তৈরি হয়, রেণুস্থলীকে বলা হচ্ছে সোরাস। এই যে সোরাস এগুলো তৈরি হয়, সেই প্রত্যেকটা সোরাসের মধ্যে থাকে অসংখ্য রেণু। যখন এটা ম্যাচিওর হয় তখন প্রত্যেকটা সোরাস থেকে রেণুগুলো বাইরে বেরিয়ে এসে আবার কি করে, বাইরে বেরিয়ে এসে প্রত্যেকটা থেকে একটা যে জাতীয় ফার্নের এটা রেণু, সেই ফার্নটাকে তৈরি করে। তাহলে এখানে আমরা দেখলাম এই রেণুগুলো তৈরি হলো, সেটা দেখো সেই দেহের একটা অংশ থেকে আস্তে আস্তে কি হচ্ছে, তৈরি হচ্ছে। এটা এক ধরনের জনন প্রক্রিয়া। এটা আমরা দেখতে পাই আমাদের নিপট, পেনিসিলিয়াম, তারপরে হচ্ছে মস, ফার্ন, এই সব অপসরীদের। এটা যদি আমরা আবার পেনিসিলিয়াম উদ্ভিদের ক্ষেত্রে চলে আসি, রেণু সিস্টেমের সেখানে কেমন হয় ভালো করে দেখো। এটা এখানে কতগুলো ব্রাঞ্চ তৈরি হচ্ছে, হাইফি যেটাকে বলছি আমরা, এইগুলো থেকে আবার অসংখ্য ব্রাঞ্চ তৈরি হচ্ছে। এই প্রত্যেকটা মাথায় এমনি করে অসংখ্য রেণু তৈরি হয়, এগুলোকে বলা হচ্ছে কনিডিও রেণু। আর এইখানে প্রত্যেকটাকে বলবো আমরা কনিডিও কোর। এই প্রত্যেকটা রেণু, এই যে রেণুগুলো আলাদা আলাদা আছে, রেণুগুলো যখন একটা থেকে একটা পৃথক হয়ে যায় তখন প্রত্যেক রেণু থেকে আবার নতুন করে কি সৃষ্টি হয়, নতুন করে আবার পেনিসিলিয়াম উদ্ভিদগুলো সৃষ্টি হয়। তাহলে এই যে দেখছি আমরা রেণু উৎপাদন প্রক্রিয়া কিন্তু একই রকমের না, ঘটনাটা একই। রেণু উৎপাদনের বিভিন্ন রকমের প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়ার সাহায্যে কিন্তু অধিকাংশ উদ্ভিদ তাদের বংশটাকে বিস্তার করে। মনে রাখবো যেটা বেশিরভাগই হচ্ছে অপুষ্পক উদ্ভিদ।
পরবর্তী যেটা আমাদের আছে রেণু উৎপাদনের কথা, পুনরুৎপাদন। এই যে পুনরুৎপাদন, এটা যদি আমরা আমাদের মাতৃভাষা দিয়ে অর্থটা বোঝার চেষ্টা করি তাহলে কি পাবো? পুনরায় উৎপাদন মানে আবার তৈরি করা। তাহলে আবার তৈরি করা কিভাবে তৈরি হয়? এখানে একটা আমি প্ল্যানেরিয়ার ছবি এঁকেছিলাম, খুব ভালো করে খেয়াল করে দেখো, এটা প্ল্যানেরিয়ার ছবি আঁকার চেষ্টা করা হয়েছে। সেই প্ল্যানেরিয়ার ছবিটাকে আমি পরে এখানে তিনটে পার্টে ভাগ করেছি। পুরো দেহটা কি করা হলো? তিনটে আলাদা আলাদা অংশে ভাগ করলাম। উপরে টুপির মতো একটা অংশ, মানে বিবার মতো একটা অংশ, লেজের মতো একটা অংশ। এই তিনটে অংশ যখন এই মূল দেহ ভেঙে পৃথক হয়ে যায়, মূল দেহ ভেঙে পৃথক হয়ে যাওয়ার পরে এই মূল দেহ থেকে আবার তারা কি করে? প্রত্যেকটা একটা পৃথক পৃথক প্ল্যানেরিয়া সৃষ্টি করতে পারে। তাহলে আমরা কি দেখলাম? যে পুনরুৎপাদন প্রক্রিয়াটা হচ্ছে যে যখন কোনো জীবের কোনো দেহ অংশ বিচ্ছিন্ন হওয়ার পর সেই বিচ্ছিন্ন অংশ যদি একটা পরিপূর্ণ সেই জীবটাকে তৈরি করতে পারে, তখন তাকে আমরা কি বলবো? পুনরুৎপাদন প্রক্রিয়া। এই শব্দটা পড়তে গিয়ে তাহলে আমাদের একটা স্বভাবতই মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে, টিকটিকি লেজটা বসে যায়। টিকটিকি লেজকে আমরা পুনরুৎপাদন প্রক্রিয়া বলবো না? কখনোই বলবো না। কারণ টিকটিকির খসে যাওয়া লেজ থেকে টিকটিকি তৈরি হয় না। লেজ যখন খসে যায় তখন সেটা আবার কি হয়? কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভিন্ন প্রকার সেই কোষগুলো, সে আমাদের দেহ কোষগুলো তৈরি হয়ে টিকটিকি লেজটা আবার গজায়। কিন্তু লেজ থেকে নতুন টিকটিকি যেহেতু তৈরি হয় না, সে টিকটিকির লেজ খসা কিন্তু পুনরুৎপাদন প্রক্রিয়া হবে না। এটা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। কোনো একটা দেহ অংশ বিচ্ছিন্ন, সেই বিচ্ছিন্ন হওয়া অংশটা নষ্ট হয়ে যায়, কিন্তু যে জায়গা থেকে বিচ্ছিন্ন হলে সেই অংশটা আবার তৈরি হয়ে যায়, সেটা কিন্তু আমাদের কখনোই জনন প্রক্রিয়া না। সেটা হচ্ছে আমাদের যেটাকে আমরা বলি যে দেহাংশের ক্ষয়ক্ষতিপূর্ণ। সেই ক্ষেত্রে টিকটিকি খুলে যাওয়া লেজটা পুনরুৎপাদন প্রক্রিয়া না। কিন্তু প্ল্যানেরিয়ার ক্ষেত্রে প্রতিটা দেহ অংশ থেকে নতুন প্ল্যানেরিয়া সৃষ্টি হওয়াটা আমরা কি বলবো? পুনরুৎপাদন। আরো একটা যেটা আমাদের দেয়া আছে এখানে গ্লোমিউল গঠন। আরেকটা পার্ট থাকে আমাদের বুলবিল গঠন। যে বুলবিলটা যদি এখানে উল্লেখ করে নিই, আলোচনায় বলে দিচ্ছি। গ্লোমিউলটা হচ্ছে স্পঞ্জ জাতীয় যে প্রাণীগুলো আছে, সেই প্রাণীগুলো কোনো একটা অংশে টিউমারের মতো একটা অংশ সৃষ্টি হয়, খোলা একটা টিউমারের মতো অংশ সৃষ্টি হয়, এই অংশটাকে বলা হচ্ছে গ্লোমিউল। তারপরে এই অংশটা যেহেতু স্পঞ্জ একটা অচল প্রাণী, গমনে আসতো, এই অংশটা কিন্তু ওখানে খসে গিয়ে এখন নতুন একটা স্পঞ্জ তৈরি হয়। এইভাবে একটা কোষ দেহ থেকে গ্লোমিউল গঠন হওয়ার পর সেই গ্লোমিউল থেকে পুনরায় জীব উৎপাদন, যেহেতু জীব উৎপাদন প্রক্রিয়া, এটাকে আমরা অজনন প্রক্রিয়ার মধ্যে আমরা নিয়ে আসতে পারি। আমাদের চুপড়িয়ালো বলে একটা উদ্ভিদ আছে, সেই চুপড়িয়াল উদ্ভিদের যে কাক্ষিক মূল, এখান থেকে ধরো পাতা গজিয়ে এসছে, এই পাতার এখানে কাক্ষিক মূল যেটা আছে, কাক্ষিক মূলটা ফুলে গিয়ে গোল আলুর মতো একটা অংশ ধারণ করে, তখন এই অংশটা বিচ্ছিন্ন হয়ে আস্তে আস্তে কি হয়? নতুন একটা প্ল্যান্ট তৈরি করে। এই কাক্ষিক মূলের এই যে মুকুলটা ফুলে উঠে এই যে গোল একটা অংশ গঠন করা, এবং সেই অংশটা পরিণতি পাওয়ার পর নতুন সেখান থেকে আবার চুপড়িয়ালো গাছ তৈরি করা, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো কিন্তু আমরা এক ধরনের অযৌন জনন। তাহলে আমরা কি দেখলাম? যে অযৌন জনন প্রক্রিয়া কিছুই না। অজনন প্রক্রিয়া হচ্ছে বংশবিস্তার এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিতে জীব দেহের কোনো না কোনো একটা অংশ সেখান থেকে পুনরায় একটা সে নতুন জীব উৎপাদনে সক্ষমতা। আমাদের আজকে যে আলোচ্য বিষয়গুলো আমাদের থাকলো সেটা হচ্ছে জনন, জননের প্রয়োজনীয়তা, জননের প্রধানত কি কি ভাগ, সেই প্রধান ভাগের যে পার্ট অযৌন জনন, অযৌনের বিভিন্ন যে পর্যায় বা বিভিন্ন যে ভাগ, সেগুলো প্রত্যেকটার সংজ্ঞা উদাহরণ সহ তৈরি হয়। যতটুকু আমি আলোচনা করে ছবি এঁকে বললাম, যদি আমার মনে হয় তোমরা খুব মন দিয়ে এই আলোচনাটা শোনো, তাহলে কিন্তু বই না পড়ে আয়ত্তে নিয়ে আসতে পারো। এবং এটা শোনার পর যদি একটু বইটা ভালো করে দেখো, তাহলে আরো ধারণাটা স্বচ্ছ হবে। আমি বারবার বলছি, এই অযৌন জনন প্রক্রিয়াটা ভালো করে তোমরা আমাদের আলোচনাটা বারবার শোনো, শুনে একটু পাঠ্যপুস্তকটা দেখো। আমি পরবর্তী দিনে যৌন জনন প্রক্রিয়া আলোচনার মধ্যে